ছাত্রছাত্রীবৃন্দ সবাই কেমন আছেন? সবাইকে আমার চ্যানেল হেমেন্দ্র স্কুলের পক্ষ থেকে স্বাগত। সবাই আমি বরাবরই একটা কথা বলি, পড়াশোনা করার কথা। সবাই পড়াশোনা করতে হবে, ছাত্র জীবনে প্রতিটা মুহূর্তে পড়াশোনা করতে হবে। তো আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম সমাসের বেসিক এবং দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস নিয়ে। আমি আজকে বাকি চারটা আলোচনা করে দিচ্ছি। তো আমরা কথা না বলে আসুন ক্লাসে আসি। এখন কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে বিশেষণের সাথে বিশেষ্য। কর্মধারয় সমাসে বিশেষণের সাথে বিশেষ্য। দেখুন আমি কয়েকটা উদাহরণ দিই। আমি একটু সংজ্ঞাটা আরেকটু ভালো করে বলার চেষ্টা করি। বিশেষণ বা বিশেষণীয় ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন নীলাকাশ। আপনারা বলতে পারবেন এটা কি হবে? নীল যে আকাশ। এখন নীলটা হচ্ছে বিশেষণ, এটা হচ্ছে বিশেষ্য। তো এখানে একটা বাকি থেকে গেছে নির্ণয়। কর্মধারয় সমাসের নির্ণয় হচ্ছে যে, যিনি, তিনি, যাহা, তাহা, যা, তা, এগুলো কিন্তু নির্ণয়। কর্মধারয় সমাসের নির্ণয় হচ্ছে যে, যিনি, তিনি, যাহা, তাহা, যা, তাহা। নীল আকাশ, নীল যে আকাশ। তারপর মহানদী। আর একটা উদাহরণ দিই, মহানদী। আপনার একটু বলুন তো দেখি কি হয় মহানদী। মহানদীর ব্যাস বাক্যটা হবে মহা যে নদী, মহা যে নদী। এখন এই নদীটা বিশেষ্য, এটা বিশেষণ, যে এটা হচ্ছে এর নির্ণয়। এখন কত সহজ নির্ণয় কর্মধারয় সমাস। এরকম কর্মধারয় সমাসে অনেক উদাহরণ আমরা বলতে পারবো। যেমন নরাধম একটা, তারপর অনুতাপ। অনুতাপ কি হতে পারে? অনুতি যে তাপ, নরাধম। নরাধম কি হতে পারে? অধম যে নর। তারপর আরও অনেক আছে। ক্ষুধিত পাষাণ, এটা কিন্তু খুব পরে, ক্ষুধিত যে পাষাণ। এরকম অনেক উদাহরণ আছে, আপনারা দেখে নেবেন। দেখুন কর্মধারয় সমাসের প্রধানত চারটা ভাগে ভাগ করা হয়ে কয়েকটা দেখাবো আমি। কর্মধারয় সমাসের প্রথম যে ভাগটা আছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী অর্থাৎ ব্যাস বাক্যের বা সমস্যামান পদের মাঝের অংশটা বাদ যাবে, মধ্যের যে অংশটা সেটা বাদ যায়। যেমন সিংহাসন, খুব গুরুত্বপূর্ণ উদাহরণ। সিংহাসন বলুন তো কি হতে পারে? সিংহ চিহ্নিত আসন। এবং সিংহ চিহ্নিত আসন সমস্যামান পদের চিহ্নিত অংশটা বাদ গিয়ে সমস্যাবদ্ধ পদে কি হয়েছে? সিংহাসন। তাহলে সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন। তারপর জ্যোৎস্না রাত, আর একটা জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শোভিত রাত। তারপর মধ্যপদলোপী কর্মধারয় উদাহরণ হচ্ছে প্রীতিভোজ, প্রীতি উপলক্ষে ভোজ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রীতিভোজ এটা কিন্তু পরীক্ষা আসে। প্রীতি উপলক্ষে যে প্রীতি উপলক্ষে ভোজ। এখন সিংহাসন, প্রীতিভোজ সবগুলোর সমস্যামান পদের মাঝের অংশটা কিন্তু লোপ পেয়েছে সমস্যাবদ্ধ পদে। এটাই হচ্ছে মধ্যপদলোপী। এখানে আমি অনেকগুলো উদাহরণ দিলাম। গোলাপ ফুল, তারপর মৌমাছি আছে, জীবন বীমা আছে, স্মৃতিসৌধ আছে। জীবন বীমা, স্মৃতিসৌধ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে মধ্যপদলোপী নির্ণয় থাকবে যে, যিনি, তিনি, যেমন, তেমন। এখন জীবন বীমা, জীবন রক্ষা বীমা। তারপর স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ। এগুলো হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। এবার গুরুত্বপূর্ণ টপিকস, আর উপমান। একটা বিশেষ উপমান একটা বিশেষ্য
পদের সাথে একটা বিশেষণ পদ। এবং সহজ যে কুলুটা আছে ন্যায় বা মতো, এটা মধ্য থাকবে। যেমন কাজল কালো, কাজলের ন্যায়, কাজলের ন্যায় কালো। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। ন্যায় কোথায় আছে? ন্যায় সব মধ্যখানে আছে। তাহলে এটাই হচ্ছে তার বিড়াল তপসী, বিড়ালের ন্যায় তাপসী। তারপর অরুণ রাঙা, অরুণের মতো রাঙা। আরও উদাহরণ আছে, অরুণ রাঙা, অরুণের মতো রাঙা। তারপর বক ধার্মিক, তারপর বকের ন্যায় ধার্মিক। এটাই হচ্ছে উপমান। কি থাকবে? বিশেষণ মতো বা ন্যায় মধ্যখানে থাকবে। সহজ কথা, উপমান। আর উপমতি, এখন উপমতি সমাসে দুটাই বিশেষ্য পদ। যেমন মুখচন্দ্র, মুখচন্দ্রের ন্যায়, ন্যায়টা কিন্তু লাস্টে আছে। মতো বা ন্যায় উপমতিতে লাস্টে থাকবে। মুখচন্দ্র আমি একটু লিখে দেখেন, মুখ চন্দ্রের ন্যায়। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহের ন্যায়। দেখেন ফুল কুমারী, কুমারী ফুলের ন্যায়। এগুলো হচ্ছে উপমতি। তাহলে উপমানে ছিল ন্যায় মধ্যখানে ছিল, উপমতির ন্যায় লাস্টে থাকবে। এবং দুটো পদেই বিশেষ্য হবে, যেমন মুখ চন্দ্র পুরুষ সিংহ, দুটো পদেই বিশেষ্য হবে। তাহলে কি কি হয়ে গেল? মধ্যপদলোপী, উপমান, উপমতি। এবার আমি রূপক কর্মধারয় নিয়ে আলোচনা করব। এখন রূপক কর্মধারয় সমাসে একটি অস্তিত্বহীন শব্দের সাথে একটা বিশেষ্য এবং রূপটা মধ্যে থাকবে। যেখানে এখানে ক্রোধানল, ক্রোধ রূপ অনল। মন মাঝি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মন মাঝিটা কিন্তু প্রায় পরীক্ষায় এসেই থাকে। মন মাঝি রূপক কর্মধারয়, মন রূপ মাঝি, মন রূপ মাঝি। আর একটা বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। রূপ কিন্তু সবগুলোর মধ্যখানে রয়েছে। তাহলে এটা রূপক কর্মধারয় সমাসে কি হবে? একটি অস্তিত্বহীন শব্দ যা দেখা যায় না, আর একটা বিশেষ্য হবে। যেমন ক্রোধ, ক্রোধ, যেমন মন, এগুলো হচ্ছে অস্তিত্বহীন শব্দ, তার সাথে একটা বিশেষ শব্দ হবে, রূপটা মধ্যখানে হবে। তাহলে এটাই গেল রূপক কর্মধারয় সমাসে। আমি ক্রোধানল, মন মাঝি, বিষাদ সিন্ধু, জীবন প্রদীপ, বিষবৃক্ষ কয়েকটা কথা বলে দিলাম, তো আপনারা একটু দেখে নেবেন। দেখেন তৃতীয়া তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। তখন তৎপুরুষ সমাস পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। এখানে পরপদের অর্থ প্রধান থাকে। তিনটা সমাসে পরপদের অর্থ প্রধান থাকতে বলেছি, দ্বিগু, কর্মধারয় আর তৎপুরুষ। তেমন পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে এবং পরপদের অর্থ প্রধান থাকবে তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাস শিখতে গেলে কিন্তু আমাদের বিভক্তি জানা লাগবে। যখন দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী আর সপ্তমী, আমি প্রতিটার সাথে সাথে বিভক্তি লিখে আলোচনা করে দিচ্ছি। দ্বিতীয়া তৎপুরুষ সমাস, বিভক্তি কে রে ব্যাপিয়া। দ্বিতীয় তৎপুরুষ সমাসের বিভক্তি কে রে ব্যাপিয়া। যেমন বিপদ আপন্ন, বিপদ কে আপন্ন। যেমন বিপদ কে আপন্ন। বই পড়া, বইকে পড়া। হলুদকে বাটা, হলুদকে বাটা। চিরসুখী, চিরকাল ব্যাপিয়া, ব্যাপী সুখী। তাহলে চিরকাল ব্যাপী সুখী, এগুলো হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দেখুন প্রতিটা সমাসের তৎপুরুষ সমাসের সংজ্ঞায় বলছে যে পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে। দেখেন ব্যাসবাক্যের পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে তাকে তৎপুরুষ সমাস বলবে। এবং পরপদের অর্থ প্রদান পাবে, পরপদের অর্থ প্রদান। তাহলে আমি কয়েকটা উদাহরণ দিলাম, যেমন বিপদাপন্ন, বই পড়া, হলুদ বাটা, চির সুখী। আরও একটা উদাহরণ আছে, দেখে নেবেন। এবার দেখি তৃতীয়া তৎপুরুষ সমাস। পূর্বপদের তৃতীয়া বিভক্তি লোপ পেয়ে
যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। কি বললাম? পূর্বপদের তৃতীয় বিভক্তি লোপ পেয়ে, তৃতীয় বিভক্তি কি? তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক লোপ পেয়ে যে সমাস হবে সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন মন গড়া, মন গড়া, মন দ্বারা গড়া। তারপর তেলে ভাজা, তেল দিয়ে ভাজা। মধু মাখা, মধু দ্বারা মাখা, মধু দ্বারা মাখা। এখন বিভক্তিগুলো লোপ পাচ্ছে এবং তৃতীয় বিভক্তি কি ছিল? দ্বারা দিয়ে কর্তৃক। এই বিভক্তিগুলো লোপ পেয়ে যে সমাস হয় সেটা হচ্ছে তৃতীয়া তৎপুরুষ সমাস। যেমন তেলে ভাজা, তেল দিয়ে ভাজা। মন গড়া, মন দ্বারা গড়া। মধু মাখা, মধু দ্বারা মাখা। এখানে মধু। তারপর বাঘ দত্তা, বাঘ দ্বারা দত্তা। এরকম অনেক উদাহরণ রয়েছে। পূর্বপদের চতুর্থী বিভক্তি লোপ পেয়ে, চতুর্থী বিভক্তি কি আছে? কে, জন্য, নিমিত্ত। বিভক্তি লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে চতুর্থ তৎপুরুষ সমাস বলে। দেখুন, বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, বিয়ের জন্য পাগলা। বসতের নিমিত্তে বাড়ি, বসতের নিমিত্তে বাড়ি। হজযাত্রা, এখানে হজযাত্রা আছে। তাহলে চতুর্থ তৎপুরুষ সমাসে এখন খুবই ইজি, কিন্তু আমাদের বিভক্তিগুলো জানলে হয়ে যাচ্ছে। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী। তাহলে চতুর্থ বিভক্তি হচ্ছে কে জন্য নিমিত্তে। এই সমসমান পদে ব্যাস বাক্যে কে জন্য নিমিত্তগুলো লোপ পেয়ে যে সমাস হবে তার চতুর্থ তৎপুরুষ সমাস বলে। যেমন বিয়ে পাগলা, বসত বাড়ি, হজযাত্রা। ঠিক আছে। পূর্বপদের পঞ্চমী বিভক্তি, লোপ পেয়ে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। এবং পঞ্চমী বিভক্তি কি? অতি থেকে চেয়ে। যেমন ইতি হতে আদি, ইতি হতে আদি, ইতি হতে আদি। তাই বিলাত ফেরত, বিলাত থেকে ফেরত। যেমন ঘর ছা, ঘর থেকে ছাড়া। তাহলে কি হলো? হতে, থেকে, চেয়ে। এই বিভক্তিগুলো লোপ পেয়ে যে সমাস হবে সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। ক্লিয়ার? দেখেন, ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী বিভক্তি হচ্ছে রয়ের। তাহলে পূর্বপদে রয়ের লোপ পেয়ে যে সমাস হবে তাকে তৎপুরুষ সমাস বলে। এখানে দেখেন কয়েকটা উদাহরণ আমি এখানে লিখছি। রাজপুত্র, তাহলে রাজার পুত্র। তারপর রাজহাঁস, হাঁসের রাজা, হাঁসের রাজা। বিশ্বকবি, বিশ্বের কবি, বিশ্বের কবি। তারপর পিতৃধন, পিতার ধন, পিতার ধন। দেখুন এখানে কিন্তু র রয়েছে। তাহলে ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর লোপ পেয়ে যে সমাস হবে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন সপ্তমী তৎপুরুষ সমাসে সপ্তমী বিভক্তি হচ্ছে এ ইয়তে। বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। এখন দেখো সংখ্যালঘু, সংখ্যায় লঘু, সংখ্যায় লঘু। জলমগ্ন, জল এ মগ্ন, জলে মগ্ন। তাহলে অন্তস্থ এ, এগুলো লোপ পেয়ে যে সমাস হয়েছে। দেখুন ব্যাস বাক্যে এই অন্তস্থ এ কিন্তু থাকছে না আমাদের সমস্যাবদ্ধ পদে। কি হয়েছে? সংখ্যালঘু, সংখ্যায় লঘু। জলমগ্ন, জলে মগ্ন। তাহলে সপ্তমী তৎপুরুষ সমাসের এ ইয়তে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হবে সেটা সপ্তমী তৎপুরুষ সমাস। দেখুন নঞ্চ তৎপুরুষ সমাস অর্থাৎ নাবাচক। নঞ্চ অব্যয়, না, নেই, নয়, এগুলো পূর্বে বসে যে সমাস হয় তাকে নঞ্চ তৎপুরুষ সমাস বলে। যেমন আকাড়া, নয় কাড়া। অধর্ম,
নয় ধর্ম, অবিশ্বাস ন বিশ্বাস। তাহলে কি নঞ্চ তৎপুরুষ সমাস, নাবাচক, নঞ্চ তৎপুরুষ সমাস অর্থাৎ নাবাচক, যেমন না, নেই, নয়, এই যে নঞ্চ অব্যয়গুলো পূর্বে বসে যে সমাস হয় তাকে নঞ্চ তৎপুরুষ সমাস বলে। যেমন আকার, নয় কারা, অধর্ম, নয় ধর্ম, অবিশ্বাস, ন বিশ্বাস, এগুলো হচ্ছে নঞ্চ তৎপুরুষ সমাস। যেমন অলুক তৎপুরুষ সমাস, পূর্বপদের যে দ্বিতীয় বিভক্তির লোপ পাবে না, পূর্বপদের দ্বিতীয় বিভক্তির লোপ না পেয়ে যে সমাস হবে সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। যেমন কলুর বলদ, যেমন কলুর বলদ, কলুর বলদ, কলে ছাটা, গায়ে পড়া। বিভক্তি কিন্তু লোপ পাচ্ছে না, আমাদের ব্যাস বাক্যে কিন্তু বিভক্তি লোপ পাচ্ছে না। তাহলে আজকের ক্লাসে আমি আলোচনা করলাম কর্মধারয় সমাসের যে 4টা ভাগ, মধ্যপদলোপী, উপমান, উপমতি, রূপক এবং তৎপুরুষ সমাসের দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নঞ্চ এবং অলুক তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করলাম। তো আপনাদের সমাস ক্লাস কেমন লাগলো সেটা জানাবেন। যদি কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর একের পর এক আমার বাংলা, ইংলিশ, অঙ্কর যে বেসিক ক্লাস একের পর এক আপলোড হচ্ছে, সবাই সাথে থাকবেন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।